ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। জিয়া পরিবারের এই উত্তরাধিকারী যখন সব দিক থেকে বিপর্যস্ত দেশকে নতুন উদ্দীপনায় এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই সময়ে তার সম্পর্কে চরম অশালীন শব্দ উচ্চারণ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রাশেদ প্রধান। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অনুষ্ঠানে তার সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। কিন্তু কে এই রাশেদ প্রধান, যিনি দেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে এমন শব্দ ব্যবহার করতে পারেন? লন্ডন থেকে যে মুফতি এসেছে তার বিএনপি চলবে না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। রাশেদ প্রধানের জন্ম 1984 সালের 16 অক্টোবর। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের প্রধান পাড়ায়, তবে বেড়ে ওঠা রাজধানী ঢাকায় আসাদ গেট এলাকায়। রাশেদ প্রধানের সহধর্মিণী সৈয়দা নাফিসা রেজা গ্রুপ এর চেয়ারম্যান। রাশেদ প্রধানের পড়াশোনা শুরু গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। সেখান থেকেই তিনি এসএসসি পাশ করেন। এরপর আইডিয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান মালয়েশিয়ায় এবং লিমককুইং ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করে 2010 সালে আবার দেশে ফিরে আসেন। রাশেদ প্রধানের ব্যক্তিগত এসব তথ্য যতটা সাধারণ, তার পারিবারিক রাজনৈতিক ইতিহাস ততটাই বিতর্কে ঘেরা। তার পিতা শফিউল আলম প্রধান, যার নাম জড়িয়ে আছে 1974 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রক্তাক্ত ঘটনার সঙ্গে। দেশের রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র শফিউল আলম প্রধান ছিলেন ছাত্রলীগের শীর্ষ নেতাদের একজন। স্বাধীনতার পর তিনি সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে 1974 সালের 4 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে 7 জন ছাত্রকে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। 7 মার্ডার হত্যা নামে পরিচিত সেই ঘটনায় শফিউল আলম প্রধানকে মূল আসামি করে মামলা করা হয়। এই মামলার বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। 1975 সালের 15 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দণ্ড কার্যকর হয়নি। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর প্রথমে সেই সাজা কমিয়ে দেন। পরে 1978 সালে সাধারণ ক্ষমার মাধ্যমে শফিউল আলম প্রধানকে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে শফিউল আলম প্রধান সরাসরি রাজনীতিতে সক্রিয় হন। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা গঠন করেন। ছাত্রলীগের মাধ্যমে হাতেখড়ি হলেও আওয়ামী লীগ ও ভারত বিরোধিতাই ছিল শফিউল আলম প্রধানের রাজনীতির মূল ভিত্তি। পঞ্চগড় থেকে বারবার এমপি নির্বাচন করেও শফিউল আলম প্রধান কখনোই সফল হতে পারেননি। এক পর্যায়ে তিনি এরশাদ জাতীয় পার্টির সঙ্গেও জোট বেঁধেছিলেন, তবে নির্বাচনে জিততে না পেরে সেখান থেকে বেরিয়ে আসেন। জাকপা পরবর্তীতে বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোটে যোগদান করে। 2017 সালে শফিউল আলম প্রধানের মৃত্যুর পর তার স্ত্রী রেহানা প্রধান জাকপার সভাপতি হন। পরবর্তীতে 2018 সালে তাদের মেয়ে তাসমিয়া প্রধানকে জাকপার সভাপতি করা হয়, আর ছেলে রাশেদ প্রধান হন দলের সহসভাপতি ও মুখপাত্র। 2022 সালে 20 দলীয় জোট বিলুপ্ত হলে জাকপা 12টি দল নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের অন্তর্ভুক্ত হয়। এই জোট বিএনপির সঙ্গে যুব আন্দোলনে সক্রিয় ছিল। 2025 সালে 19 জুলাই রাশেদ প্রধান জামাতের সমাবেশে যোগ দিলে জাকপাকে 12 দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই থেকে তারা জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখে এবং পরবর্তীতে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোটে যুক্ত হয়। তবে প্রায় 10 জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ প্রধান বা তাদের দলের কেউ জোটের মনোনয়ন পাননি। নির্বাচনে রাশেদ পঞ্চগড় 1 ও পঞ্চগড় 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম এবং পঞ্চগড় 2 আসনে জামাত ইসলামীর শক্তিশালী প্রার্থী থাকায় জোটের অনুরোধে শেষ পর্যন্ত নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান। এই সিদ্ধান্ত নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা রয়েছে। এর মধ্যেই নতুন করে বিতর্ক ছড়িয়েছে আরেকটি অভিযোগ ঘিরে। ছাত্রদল নেতা জিয়নের দাবি, রাশেদ প্রধান নাকি নিজের বোনের জন্য জামাতের সংরক্ষিত আসন নিশ্চিত করতে চাইছেন।
রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন এ কারণেই তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে এমন আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এর আগেও তিনি একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছেন। কখনো বলেছেন তারেক রহমান নিজের দলের ইতিহাস জানেন না, আবার কখনো বিএনপিকে নতুন ফ্যাসিস্ট শক্তি বলেও আখ্যা দিয়েছেন। আর সর্বশেষ কুলাঙ্গার মন্তব্য যেন সেই ধারাবাহিকতারই চূড়ান্ত প্রকাশ। বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি অনেকের কাছে শুধুই একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং ইতিহাসের এক অদ্ভুত পরিহাস। যার পিতা একসময় রাষ্ট্রীয় ক্ষমার মাধ্যমে রাজনীতিতে ফিরে এসেছিলেন, আজ তার সন্তান সেই ইতিহাসের বিপরীত সুরে কথা বলছেন। সব মিলিয়ে রাশেদ প্রধান একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে বিতর্ক, দ্বন্দ্ব, রাজনৈতিক হিসাব নিকাশ এবং এক প্রশ্নবিদ্ধ অতীত। আর সে কারণে অনেকেই তার বক্তব্যকে শুধু মঞ্চ মাতানোর কৌশল হিসেবে না দেখে রাজনীতির জটিল কোনো খেলার সংকেত বলে ধারণা করছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।